চৈত্র মাসের শেষ সপ্তাহ দুপুর থেকেই আকাশ মুখ ভার করেছিল। গ্রীষ্মকাল হলেও বাতাসে একটা ঠান্ডা শিরশিরে ভাব। গ্রামটা ছিল নদীর ধারে, নাম শ্যামপুর। গ্রামের চারপাশে বিস্তৃত ধানক্ষেত, মাঝে মাঝে বাঁশঝাড় আর একটা পুরনো পোড়ো বাড়ি, যেটাকে সবাই ডাকে নন্দীবাড়ি। এই বাড়ি নিয়েই প্রচলিত ছিল শত রকমের কাহিনী। কেউ বলতো ব্রিটিশ আমলে এই বাড়িতে জমিদার নন্দী পরিবারের বাস ছিল, আর এক রাতে গোটা পরিবার খুন হয়। তারপর থেকেই প্রতি ঝড় বৃষ্টির রাতে ওই বাড়ি থেকে ভেসে আসে কান্নার আওয়াজ, কখনো বা কারো ডাক। পর্ব ২, চরিত্র পরিচিতি। এই গ্রামেরই এক তরুণ, বাপন। সদ্য কলেজ শেষ করে বাড়ি ফিরেছে। শহরের চাকচিক্য থেকে ফিরে সে শান্ত নিরিবিলি গ্রামজীবন উপভোগ করতে চাইছিল। কিন্তু সে জানত না, গ্রামের এই নিস্তব্ধতা একদিন তার জীবনে কেমন ভয়াবহ মোড় নিয়ে আসবে। বাপনের দাদু হরিপদ কাকা সব জানেন, সব বোঝেন। গ্রামের মানুষ তাকে খুব মানে, কারণ উনি একসময় পুরোহিত ছিলেন। এখন বয়সের ভারে বসে পড়েছেন, কিন্তু তার কথার দাম আছে। পর্ব ৩, অশনি সংকেত। সন্ধ্যের পর বাপন মাঠ থেকে ফিরে আসতেই ঝড়ের হাওয়া শুরু হল। দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জন করছে। মা বলল, বাপু, বাইরে যাস না আজ রাতে, গায়ের হাওয়া ভালো না লাগছে। বাপন হাসল, মা, আমি আবার ঝড় বৃষ্টিতে ভয় পাই নাকি? মোবাইলটা চার্জে বসিয়ে দিই, ঝড় যদি বিদ্যুৎ নিয়ে যায়। তখনই হরিপদ কাকা বলে উঠল, আজ ঝড়টা কিন্তু অন্যরকম বাপনের মা। ঠিক এই রকম ঝড়ে ৩০ বছর আগে রঘু মালির ছেলে উধাও হয়ে গেছিল, আর তার আগের বছর শিবুদার ভাই। সবাই বলতো নন্দীবাড়ির ডাক। সবাই স্তব্ধ। পর্ব ৪, কৌতূহলের ফাঁদ। রাত ১০টা, ঝড় বৃষ্টি তুঙ্গে। বাতাসে কাঁপছে জানালার কাঁচ। বাপন ঘরে বসে গল্পের বই পড়ছিল, এমন সময় বাইরে থেকে শোনা গেল এক নারী কণ্ঠ, বাপনে রে, ও বাপনে রে, একবার আয়। গলা একেবারে তার মায়ের মতো, কিন্তু মা তো রান্নাঘরে। সে চমকে উঠল, আরেকবার, বাপনে রে, আয়, নন্দীবাড়ির দিকে আয়। বাপন আর থাকতে পারল না। জানালায় উকি দিয়েই দেখল পোড়ো রাস্তার দিকে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, চোখে কুয়াশার মতো ধোঁয়াশা। বাপন যেন সম্মোহিত হয়ে গেল। ছাতা না নিয়েই বেরিয়ে পড়ল। বাতাসে তার চিৎকার, কে তুমি? থামো! পর্ব ৫, নন্দীবাড়ি। বাপন এসে পৌঁছল সেই পোড়ো বাড়িতে। চারদিকে ঝড়ের মধ্যে এক অসম্ভব নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, কেবলমাত্র চুলের গোড়া দিয়ে ঠান্ডা কিছু বইছে। সে বাড়ির ভাঙা ফাটক ঠেলে ঢুকল। হঠাৎ দরজার কপাট বন্ধ হয়ে গেল নিজে থেকেই। সে চমকে উঠল। আলো নেই। মোবাইলের টর্চ জ্বালিয়ে চারদিক খুঁড়ছে। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট ঘরে এক বুড়ি বসে কাঁদছে। বাপন ধীরে ধীরে কাছে যেতেই সেই বুড়ি বলল, আমার বাচ্চাগুলা ফিরল না আর। ওরা তো শহরে গেছিল, আর কেউ ফেরে না। আমিও এই বাড়িতেই পড়ে রইলাম। বাপন অবাক, আপনি কে? এখানে কি করছেন? তখন বুড়ির মুখটা ধীরে ধীরে উল্টে গেল। চোখগুলো লাল, মুখে হাসি, কিন্তু ভয়াবহ, গলায় গরম হাওয়া। তুই তো নিজেই এসেছিস, এখন আর কেউ তোর খোঁজ পাবে না। বাপন দৌড়াতে শুরু করল। ঘর থেকে ঘর পেরিয়ে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু প্রতিটা দরজার পেছনে এক একটা ছায়া দাঁড়িয়ে। কেউ বাচ্চা, কেউ বৃদ্ধ, কেউ রক্তাক্ত চোখে তাকিয়ে আছে। হঠাৎ সে পড়ল একটা ঘরে, যেখানে দেয়ালে লেখা, আমাদের শেষ রাত ছিল ঝড় বৃষ্টির মধ্যেই। আমরা সবাই মরে গেছি, তুমি কি প্রস্তুত? বাপন চেটিয়ে উঠল, আমি এখানে এসেছিলাম না, আমাকে যেতে দাও। তখন ঘরের এক কোণ থেকে আবার সেই সাদা শাড়ির মহিলা বলল, তুই তো ডাক শুনেছিস, এখন শোন শেষ শব্দটা, মুক্তি নাই। পর্ব ৭, পরের দিন সকাল। ভোরবেলা গ্রামের কয়েকজন মাঠে যাচ্ছিল, তখন দেখল নন্দীবাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে বাপন। মুখে ভয়ানক আতঙ্ক, চোখ খোলা, কিন্তু কথা বেরোচ্ছে না। হরিপদ কাকা এসে বললেন, আমি বলেছিলাম, ও ডাকলে যাস না। ওই ডাক তো বাপনের নামেই আসে, সবাইকেই ডাকে, কিন্তু কারও ফেরা হয় না। বাপন ৩ দিন পর ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু তার কথা বদলে গেছে। সে মাঝে মধ্যে বলে, ওরা এখনও আছে, প্রতিটা ঝড় বৃষ্টির রাতে আবার আসবে, আর কারু নাম ধরে